বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আবারও নতুন একটা কবিতা নিয়ে চলে আসছি। সেই কবিতার নাম হচ্ছে দ্য স্যান্ড অফ ডি। স্যান্ড মানে অবশ্যই আমরা বুঝি বালু। তো ডি হচ্ছে ইংল্যান্ডের এক নদীর নাম, সেই নদীর বালু। অর্থাৎ আমরা নদীর পাড়ে তো অবশ্যই বালু দেখি। নদী বলতে আসলে সাগরকে বুঝাইছি, সাগরের বালু। লিখছে কে এটা? চার্লস কিংসলে। তো উনি এই কবিতাটা দ্বারা কি বুঝিয়েছেন এবং এই কবিতাটার মানে কি সেটা আমরা পরে ব্যাখ্যা করব। বাংলাতে আমরা সামারিটা বলবো, আগে লাইন বাই লাইন আমরা পড়ি। ও মেরি, অর্থাৎ কেউ একজন ওকে ডাকতেছে, মেরিকে ডাকতেছে, গো অ্যান্ড কল, যাও এবং ডাকো, দ্য ক্যাটেল হোম। ক্যাটেল বলতে বুঝাইছে গৃহপালিত পশু পাখি, হোম মানে বাড়িতে। অর্থাৎ তুমি যাও, যাওয়ার পরে তোমার পশু পাখিদেরকে ডাকো, যাও এবং ডাকো। কেন ডাকো আমরা পরে বুঝবো। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, আবার বলছে তুমি তোমার গৃহপালিত পশু পাখিদেরকে বাড়িতে ডাকো, অর্থাৎ বাড়িতে আনো। আবার সেম কথাই, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। অ্যাক্রস দ্য স্যান্ড অফ ডি। অ্যাক্রস মানে আড়াআড়ি, কোনো কিছুর মাঝখান দিয়ে শর্টকাট যে কথা বোঝায়, শর্টকাট রাস্তা, এটা বোঝাইছে। কার শর্টকাট রাস্তা? ডি নদীর বালুর পাশ দিয়ে শর্টকাটে যাও, যাওয়ার পরে তুমি তোমার গৃহপালিত পশুদেরকে যেভাবে খাওয়ানোর জন্য দিয়ে আসছো মাঠে, ওইখান থেকে তুমি তাড়াতাড়ি তোমার এই পশুদেরকে, এইগুলোকে নিয়ে আসো। কেন নিয়ে আসো আমরা নিচে পাবো। দ্য ওয়েস্টার্ন উইন্ডস, ওয়েস্টার্ন মানে পশ্চিমা, উইন্ডস মানে বাতাস, ওয়াজ ওয়াইল্ড, ওয়াইল্ড মানে বন্য অর্থাৎ হিংস্র। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, ড্যাঙ্ক মানে স্যাঁতস্যাঁতে এবং ফোম মানে তো আমরা ফেনা বুঝি। তো এখানে বলছে যে পশ্চিমা বাতাসগুলো প্রচুর ভয়ঙ্কর রূপে আসতেছিল এবং এই নদীর কিনারাটা ছিল ফোমে ঢাকা। অর্থাৎ অতিরিক্ত বাতাস হইলে পানি পানি ঘর্ষণ লাগলে কিন্তু ফেনা তৈরি হয়। আমরা যেটা কাপড় কাচার সময় কোনো কারণে সার্ফ এক্সেল ইউজ করলে তখন পানিটাকে আমরা বারবার নাড়া দিলে ফেনা তৈরি হয়, এটা বুঝাইছে। অর্থাৎ পানির গতি কেন বাড়ে এবং কেন ফেনা তৈরি হয়, অতি অবশ্যই সেই বাতাসটা অনেক গতি ছিল। তা আসলে আমরা কারণটা খুঁজে পাইছি যে মেরিকে বলতেছে কেউ একজন তুমি যাও, তারপর তাড়াতাড়ি তোমার গৃহপালিত পশুদেরকে নিয়ে আসো, কারণ পশ্চিমা বাতাসটা অনেক ভয়ঙ্কর রূপে আসতেছে। অ্যান্ড অল অ্যালন, সব কিছুর মধ্যেই ওয়েন্ট শি, সে গেছে, এত ঝড়ের মধ্যেও সে গেছে। তো এখানে শি বলতে আসলে তাহলে মেরি একজন মেয়ের নাম। দ্য ওয়েস্টার্ন টাইড, টাইড মানে আমরা মানে স্রোত। ক্রিপ্ট আপ, অর্থাৎ আমরা যে বলি অ্যালং দ্য সে, ভাসিয়ে যাওয়া বা সামনের দিকে আগানো, এটাই বোঝাইছে যে পশ্চিমা বাতাসটা বালুর মধ্যে আসতেছে। অ্যান্ড ওভার অ্যান্ড ওভার, ওভার অ্যান্ড ওভার দ্য স্যান্ড, স্যান্ড মানে বারবার আসতেছে। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, রাউন্ড মানে ঘুরতে ঘুরতে, অর্থাৎ শুধু একবার না, বাতাসটা বারবার আসতেছে, ঢেউসো আসতেছে এবং এই পর্যায়ে এই প্রক্রিয়ায় বারবার বাতাস আসতেছে এবং সামনে সামনে আস্তে আস্তে সামনের দিকে বাতাসে ঢেউটা বাড়তেছে। যখন পানি নিচে ছিল বাতাসের কারণে পানিটা আস্তে আস্তে বালু পর্যন্ত চলে আসছে, এটা বোঝাইছে। অ্যাজ ফার অ্যাজ, যত দূর, আই কুড সি, অর্থাৎ চোখ যত দূর দেখতে পাওয়া যায়, বারবার আসতেছে, বাতাসটা আসতেছে এবং বারবার পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এখানে এই কথাটাই বলছে। দ্য রোলিং মিস্ট, রোলিং মানে ঘূর্ণায়মান, মিস্ট মানে কুয়াশা, কেম ডাউন এসেছিল। অ্যান্ড এখানে হাইড হবে, হাইড দ্য ল্যান্ড, ল্যান্ড মানে ওই যে শুকনো জায়গাটা, সমুদ্রের যে বালুর জায়গাটা, সেটা বারবার পানিটা আসতেছে এবং ল্যান্ডটাকে আস্তে আস্তে, জমিটাকে আস্তে আস্তে পানির নিচে তলিয়ে নিচ্ছে। নেভার হোম কেম শি, নেভার হোম মানে এই যে বাতাস প্রচুর, নেভার মানে কখনোই, হোম আসে নাই, কেম শি মানে এসেছিল না। তার মানে মেরিটা ওই বাতাসের ঘূর্ণায়নের মধ্যে পড়ে গেছে এবং তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা বুঝেছে। ও ইজ ইট উইট, উইট বলতে আগাছা, এখানে এটা আসলে আরেকজনের কথা হবে। অর ফিশ, মাছ, অর ফ্লাটিং হেয়ার, অর্থাৎ বাসমান কোনো চুল। এখানে বোঝাইছে
অর্থাৎ জেলেরা অবশ্যই মাছ ধরতে গিয়ে যখন জালের মধ্যে কোনো একটা জিনিস আটকাইছে তারা বুঝতে পারছে, তখন তারা অনুভব করতেছে এটা কি কোনো আগাছা হবে না মাছ হবে নাকি চুল হবে। ট্রিস অফ গোল্ডেন হেয়ার, গোল্ডেন হেয়ার্স বলতে চকচক করা স্বর্ণের মতো চুল। এখানে তুলনা করা হয়েছে গাছের এক গুচ্ছ চুলের সাথে, তার মানে মেরির চুল দেখতে পাচ্ছি কারা, ফিশারম্যান যারা তারা। এ ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, এখানে বলেছে ড্রাউন মানে ডুবন্ত, আর মেইডেন বলতে বলেছে এখানে কুমারীর চুল, তার মানে এখানে জেলেরা তারা বুঝতে পারছে এখানে কুমারীর চুল তাদের জালের মধ্যে দেখা যাচ্ছে। অ্যাবাভ দ্য নেট এট সি, অ্যাবাভ মানে উপরে, নেট মানে জাল, জালের সমুদ্রের জালের উপরে কি এটা কি দেখা যাচ্ছে, এটা আসলে প্রশ্ন করছে কি দেখা যাচ্ছে বললো, মেরিন কুমারীর চুল। ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফার, আসলে এখানে এটা বোঝাইছে স্যামন একটা দামি মাছ, কইছে যে স্যামন মাছটা শাইন থেকে শোন আসছে, যতটুকু জগজগ করে সুন্দর তার চেয়েও সুন্দর ওই কুমারীর চুলগুলো, এখানে প্রশংসা করছে। অ্যামং দ্য স্টেক অফ ডি, স্টেক মানে লাঠি, লাঠির বরাবর ডি নদীর, এইখানে বোঝাইছে যে স্যামন মাছটার চেয়ে সুন্দর হচ্ছে ওই মেয়েটার চুল। দে রোড, রোড বলতে আসলে কলাম এবং র শুনছি না আমরা, র বলতে বোঝাইছে লম্বা করে, আর কলাম বলতে খাড়া করে, হচ্ছে লোহার তাকে রো করছে বা শোয়াইছে ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, রোলিং বলতে ঘূর্ণায়মান ফোম মানে ফ্যানের উপরে তারা লম্বা করে আড়াআড়ি করে শোয়াইছে, অর্থাৎ যেভাবে মানুষ মারা গেলে শোয়ায় সেটা বোঝাইছে। দা ক্রুয়েল, এখানে বলছে ক্রুয়েল ক্রাউইং, ক্রাউলিং, ক্রাউলিং বলতে আমরা যদি বলি এখানে সবচেয়ে বোঝাইছে যে নিষ্ঠুর ফুমকে বোঝাইছে, হাংরি ফুম অর্থাৎ ক্ষুধার্ত, যেই ফুমটা ক্ষুধার্ত, তার মানে ক্রাউলিং বলতে হামাগুড়ি অর্থাৎ বারবার যে ফুমটা আসে সেটাকে বোঝাইছে। হাংরি বলতে যেটা ক্ষুধার্ত ফুম, অর্থাৎ এই মেয়েটাকে যে ফুমটা বাতাসটা যে একদম নিঃস্ব করে তার জীবনটা শেষ করে দিয়েছে, তাকে ওইটা জিনিসটা বোঝানোর জন্যই ক্রুয়েল কথাটা বলছে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, গ্রেভ মানে কবর, তার কবরটা বিসাইড দ্য সি, বিসাইড মানে পাশে, সমুদ্রের পাশে দেওয়া হয়েছে, তার মানে যেই যারা ফিশারম্যান তারা নিজের এই মেয়েটার মৃত লাশ দেখে বলতেছে যে এই ফোমটা কতই না নিষ্ঠুর কতই না ক্ষুধার্ত, যার কারণে এই ফোমটা অর্থাৎ এই বাতাসটা এই ঝড়টা মেয়েটার জীবনটা নিয়ে গেল। এখানে তার এই মেয়েটাকে সমুদ্রের পাশেই তাকে কবর দেওয়া হলো। বাট স্টিল দ্য বুটম্যান, ওই যে বললাম ম্যান ঈদ আছে অর্থাৎ অনেকগুলো মাঝি অর্থাৎ জেলে ফিশারম্যান যেটা বলি আমরা, তারা এখনো হেয়ার শুনতে পাইতেছে হার কল, তার ডাকটা, দ্য ক্যাটল দে হোম অর্থাৎ গৃহপালিত পশুদের যে বাসায় ডাকতেছে এটা ওই বুটম্যানরা এখনো শুনতেছে অ্যাক্রস দ্য স্যান্ড অফ ডি, অর্থাৎ ডি নদীর আড়াআড়ি যে মেয়েটা তার গৃহপালিত পশুদেরকে ডাকতেছে বাড়িতে আনার জন্য, এই বুটম্যান গুলো তারা এখনো শুনতেছে এই শব্দটা, যদিও মেয়েটা এখন আর জীবিত নাই। তো এই ছিল আমাদের ওভারঅল এই কবিতার সামারি। তো আমরা এই কবিতার সামারি থেকে আমরা কি বুঝলাম আমি পার্ট বাই পার্ট অবশ্যই স্ট্যান্ড অনুযায়ী বুঝাইছি, আশা করি এটা অনেক হেল্প করবে। আজকে আমরা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে একটা কবিতা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।